আচ্ছা এইবারে এটা তো 16 তারিখ, কালকেই বেরোবে বলছে ফর্মটা। হুম। আর ওখানে একটা জিনিস করেছে, এবারে সেন্টার চুজ করা যায় না আর। না না, করতে পারবি। না, ফাটিয়ে দিয়েছে, এনটিএ নিজে বলেছে। তাহলে তোকে নিয়ারেস্ট সেন্টারই দেবে। নিয়ারেস্ট সেন্টার না, যেখানকার আধার কার্ডের অ্যাড্রেস ওখানকার সেন্টার দেবে। তো তোর আধার কার্ডের অ্যাড্রেস কোথাকার? আওড়া। হাট! এরকম কোনো নিয়ম থাকতেই পারে না। তো সিটি আরে সিটিতে ওখানে দেবে। লিখেছে, সবাই স্যারও তাই বলেছে। তাই এরকম নিয়ম করেছে আবার? আগে নিয়ম থাকতো না, যেই যেই সিটিতে বা যেই রিজনে আছো হ্যাঁ, ওখানে জানি জানি। দেবে, কলকাতায় ওখানে ওটা সরিয়ে দিয়েছে। নতুন নিয়ম করেছে এবারে অনেক। আচ্ছা, তো দেখতে হবে এটা। তো আর পুরো। আরেকটাও করেছে যে 7 দিনের মতো বা 1 সপ্তাহের মতো খোলা থাকবে ফর্মটা। না না, তার এত মধ্যে কম লক্ষ্য থাকবে না। করতে হবে। 7 দিন থেকে 2 সপ্তাহ মতো এরকম বলছে। এগুলো তুই অফিসিয়াল নোটিশ দেখেছিস? এনটিএর ওয়েবসাইটেই বলছি, আমি অফিসিয়াল আজকে রাতে, ওয়েবসাইটে। ঠিক আছে, আমি তাহলে আজকে রাতে দেখবো। দেখো ওই ফর্ম কতদিন থাকবে সেইটা না শিওর না হলে, এটা শিওরলি বলেছে যে সেন্টার হাটিয়ে দেবে, সেন্টার চুজিং ফেসিলিটি আর থাকবে না। ঠিক আছে, আমি দেখবো এটা। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা যাক, আজকে আমরা শুরু করতে চলেছি অ্যাডিশন অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া মানে আসলে জানিস NH3 অ্যান্ড ইজ ডেরিভেটিভস, যেটা হচ্ছে NH। এবার কী হবে, এই NH3 থেকে একটা হাইড্রোজেন সরাবো, শুধু একটা জেড। জেড ক্যান বি এনিথিং, ঠিক আছে? জেড ক্যান বি এনিথিং, জেড ক্যান বি কী কী, সেটা যদি তোকে জিজ্ঞেস করতে হয়, দেখ জেড এত কিছু হতে পারে। এই হচ্ছে তো জেডের তোর লিস্ট। দেখ জেড কত কিছু হতে পারে, দেখ এই সবগুলো গ্রুপ, ঠিক আছে? এগুলোকে বলে সাইড গ্রুপ, ঠিক আছে? জেড ক্যান বি এনি রিপ্লেসেবল সাইড গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু আসি এখানে। হয়ে গেল, কি বলেছে? অ্যাডিশন অফ অ্যামোনিয়া অ্যান্ড ইজ ডেরিভেটিভস। দেখ তাহলে কী হবে, কার্বনিল কার্বন রয়েছে, কার্বনিল কার্বন আমরা জানি যে সি ডাবল বন্ড সিতে নেগেটিভ চার্জটা, ডেল্টা নেগেটিভ চার্জটা কার্বনের মাথায়, ডেল্টা পজিটিভ চার্জটা কার্বনের মাথায়, ডেল্টা নেগেটিভ চার্জটা অক্সিজেনের মাথায়, ডেল্টা পজিটিভ চার্জটা কার্বনের মাথায় যাবে। তাহলে আমার যে কোনো অ্যামোনিয়ার কী থাকে, অ্যামোনিয়া আমরা জানি যে NH3 এরকম দেখতে হয়, NH3 আর নাইট্রোজেনের একটা লোন পেয়ার থাকে। এই একটা হাইড্রোজেনকে সরিয়ে, এই একটা হাইড্রোজেনকে সরিয়ে আমরা কি করেছি এখন, একটা হাইড্রোজেনকে সরিয়ে আমরা কি বসিয়েছি, হাইড্রোজেনকে সরিয়ে আমরা বসিয়েছি জেড। এবার কি হবে, এই যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা গিয়ে এই প্লাসকে অ্যাটাক করতে পারে। প্লাসকে অ্যাটাক করলে কি হবে, কার্বনের তো আর 5টা বন্ড হবে না, তাহলে কি হবে, এই একটা পাই বন্ড যেটা উইকেস্ট বন্ড সেটা ভেঙে যাবে। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। যেই এই পাই বন্ডটা ভাঙবে, অক্সিজেনের মাথায় কি চার্জ চলে আসবে, নেগেটিভ চার্জ চলে আসবে। বোঝা গেল না, গেল না? ক্লিয়ার হচ্ছে? বল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আছে, এটা দুটো জেড লিখে ফেলেছি, এখানে একটা হাইড্রোজেন করে দিই, ঠিক আছে? এটা একটা হাইড্রোজেন। এবার কি হবে, নেক্সট স্টেপ, যেহেতু নাইট্রোজেন নিজের লোন পেয়ার ডোনেট করেছে, নিজের থেকে লোন পেয়ার ডোনেট করেছে, তাহলে নাইট্রোজেনের মাথায় কি চলে আসবে, প্লাস চার্জ। এবার নাইট্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাই না? নাইট্রোজেন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে এর মাথায় প্লাস চার্জ একদমই স্টেবল নয়। তাহলে কি হবে, হাইড্রোজেন নিজের দুটো ইলেকট্রন দিয়ে এই প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করে দেবে। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হুম হুম। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। ভালো কথা। এবার এই যে এইচ, এখান দিয়ে হাইড্রোজেন নিজের দুটো ইলেকট্রন দিয়ে বেরিয়ে গেল, বেরোলে কি হলো, ওই এইচ প্লাস হয়ে গেল। এই এইচ প্লাসটা যাবে কোথায়, এই যে অক্সিজেন ও মাইনাস বসে আছে ওর সাথে গিয়ে ও এইচ হয়ে গেল। বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? হ্যাঁ বুঝেছি। বোঝা, এবার দেখ, আমি কি বলেছি, সুযোগ পেলেই জল বেরোবে। তাহলে দেখ, OH আর এইচ রয়েছে, এই দুজন যদি ইয়ে যেতে পারে, আর কার্বন নাইট্রোজেনের মধ্যে ডবল বন্ড ফর্ম হবে, কার্বন নাইট্রোজেনের মধ্যে ডবল বন্ড ফর্ম হবে। এবার একটা জিনিস জানিস তুই আশা করি, যে দেখ, হাইড্রোজেন হাইড্রোজেন হিলিয়াম, লিথিয়াম বেরিলিয়াম, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন, এরকম ছিল তো? তাহলে দেখ সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টের মধ্যে কার্বন নাইট্রোজেন খুব পাশাপাশি,
তাহলে এদের মধ্যে ওভারল্যাপিং, এদের মধ্যে কী হবে, ওভারল্যাপিংটা খুব ভালো হবে, ওভারল্যাপিংটা কী হবে, দারুণভাবে সুন্দর হবে। তাহলে এই ওভারল্যাপিং হওয়ার জন্য কার্বন কার্বন ডবল বন্ডটা কী হয়, স্টেবিলিটি বাড়ায়, স্টেবিলিটি কী করে, বাড়িয়ে দেয়। দ্যাটস ওয়াই OH আর H দুটো বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এখানে ডাবল বন্ড ফর্ম করে যাবে। ক্লিয়ার? OH আর হ্যাঁ H দুটো জুড়ে জল হয়ে বেরিয়ে যাবে আর এখানে ডাবল বন্ড ফর্ম হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই হয়ে গেল তোর একটা ফর্মেশন। এবার এইটাই হচ্ছে মেন ফর্মেশনের কাজ। এবার এটাকে শর্ট ফর্মে মনে রাখার কাজ কি, NH2Z ছিল আর কার্বনের কার্বনের থেকে ওটা নিবি, NH2 থেকে দুটো H নিবি, নিয়ে এখানে ডাবল বন্ড ফর্ম করে দিবি। দিস ইজ জাস্ট ডিরেক্ট মেথড মনে রাখার জন্য, যদি কারো মেকানিজম মনে না থাকে। বোঝা যাচ্ছে না? আচ্ছা বল। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আচ্ছা কেউ কি এখানে আমাকে একটুখানি বলতে পারবে, এখানে এই যে এত বড় মেকানিজমটা করলাম, এখানে কি কি ধরনের টাইপস অফ মেকানিস্টিক ওয়ে এখানে ইনভলভ রয়েছে? আমি একটুখানি না এখন ওই যেই মেন্স যেই অ্যাডভান্স বা বোর্ডসে যেরকম একটু ভাবনা চিন্তাকারী কোশ্চেন, সেগুলো যেরকমভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করছি যে কী কী ধরনের মেকানিস্টিক ওয়ে এখানে রয়েছে। আমি যেমন একটা এক্সাম্পল দিতে পারি যে নাইট্রোজেন নিজের লোন পেয়ার দিয়ে ডোনেট করছে, ঠিক আছে, তাহলে এখানে একটা অ্যাডিশন ইনভলভ রয়েছে, তাই না? একটা অ্যাডিশন ইনভলভ রয়েছে, এখানে একটা অ্যাডিশন ইনভলভ রয়েছে। আর কি কি ইনভলভ রয়েছে? চেষ্টা কর। পারবি? আর কিছু আদৌ আছে? কাকে জিজ্ঞেস করছো, আমাকে? সবাইকেই জিজ্ঞেস করছি, কেউ একজন বল। দেখো ওখানে প্রথমে তো নাইট্রোজেন অ্যামোনিয়া একটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করছে। অ্যাডিশন হচ্ছে, পাতি ভাষায় অ্যাডিশন, হ্যাঁ কেমিস্ট্রি হ্যাঁ, রিঅ্যাকশনের ভাষায় অ্যাডিশন হচ্ছে। আর কি ইনভলভ হচ্ছে? প্রোটন ট্রান্সফার হচ্ছে আর একবার ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। বাহ, প্রোটন ট্রান্সফার হচ্ছে, প্রোটন ট্রান্সফার, বাহ, প্রোটন ট্রান্সফার হচ্ছে আর একবার ডিহাইড্রেশন, ডিহাইড্রেশনের জন্য কি হচ্ছে, পাই বন্ড ফর্মেশন হচ্ছে, তাই না? পাই বন্ড, হ্যাঁ, বোঝা যাচ্ছে? তাহলে ওই এইভাবে, লিভিং গ্রুপটা H2O ওখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কি করি, এইভাবে আমরা একটা মেকানিজমকে অ্যানালাইসিস করতে পারি। বোঝা গেল না গেল না? হ্যাঁ এইগুলোই আমরা কি করি জানিস, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এইগুলোকেই আমরা কাইনেটিক স্টাডিতে পরে পড়াশোনা করি। এই আমরা যখন এই মাস্টার ডিগ্রিতে যাচ্ছি, মাস্টার ডিগ্রিতে পড়লাম, তাই তোদেরকে এইভাবে একটা অ্যাপ্রোচ দেখালাম। সিম্পল একটা মেকানিজম, এখানে তো খুব ছোট মেকানিজম, আমাদের যেরকম বড় বড় মেকানিজম থাকে ব্যামফার্ডে, তারপরে তো আরও বড় বড় অনেক রিয়াকশন, নেম রিয়াকশনের মেকানিজম থাকে, সেই সবগুলোতেও করতে হয়। ঠিক আছে, আমরা তো আমাকে তুই যদি মাস বাই চার্জের রেশিও দিয়ে দিস, আমি তোকে একটা কোনো না কোনোভাবে একটা কোনো কার্বনিল কম্পাউন্ড যদি হয়, সেই কার্বনিল কম্পাউন্ডের স্ট্রাকচার প্রেডিক্ট করে বলা যায়, জানিস? এরকমও জিনিস হয় মাস স্পেকট্রোস্কোপি দিয়ে। তোর কাছে শুধু ডেটা না, থাকতে এটা হবে। জানি না কিভাবে করে। হ্যাঁ, এটা তোর কাছে ডেটা থাকতে হবে, এগুলো তোদের জন্য না, এগুলো মাস্টার ডিগ্রি তুই যদি কোনোদিন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়িস তাহলে পড়তে পারবি, আর নাহলে বিএসসিতে পড়বি, মানে যারা পড়বে এমএসসি বিএসসি তারা পড়বে। মাস স্পেকট্রোস্কোপি একটা জিনিস হয়, এইভাবে আমরা একটা পুরো কম্পাউন্ডের স্ট্রাকচার তৈরি করতে পারি। মাসের মতো ভালো স্পেকট্রোমেট্রি আর কোথাও কিছু নেই। মাস হচ্ছে একদম টপ মোস্ট এখন, কিন্তু প্রচুর খরচা আছে, মাসের দাম প্রচুর বেশি বেশি। দেখ এখানেও আছে একটা বুঝতে ভাবনা। পেরেছি। দেখ তাহলে এরপরে একটা এক্সাম্পল দেখ, যদি আমি জেড এর জায়গায় কি নিয়ে নিয়েছি, CH3, তাহলে কি করব, H2RO এটাকে বের করে দেবো, করলে কি হয়ে যাবে, ডাবল বন্ড ফর্ম হয়ে যাবে, হয়ে গেল। ক্লিয়ার? জেড এর জায়গায় কি চলে এসছে, OH, H2RO বেরিয়ে যাবে, ডাবল বন্ড ফর্মেশন ডান। বোঝা গেল না গেল না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এবার দেখ জেড যদি H হয়, জেড যদি H হয়,
কার মানে কি এবার ZH তার মানে NH3 হয়ে গেল এটা, তাই না? তখন কার্বল যে ডেরিভেটিভ, এই জিনিসটা যেটা আসছে ডাবল বন্ড দিয়ে, এটাকে আমরা বলি কার্বনিল ডেরিভেটিভ। কার্বনিল ডেরিভেটিভ কেন? কার্বনিল কম্পাউন্ড থেকে তৈরি হচ্ছে। শৈলী বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ, তো কার্বনিল ডেরিভেটিভের মধ্যে কি আছে, এবার কার্বন ডাবল বন্ড NH তৈরি হয়ে যাচ্ছে। ব্রো এই গত চার্জার, এটা হচ্ছে কার্বনিল ডেরিভেটিভ। তাহলে প্রোডাক্টের নাম কি হবে? ইমিন। ঠিক আছে, প্রোডাক্টের নাম কি হবে? ইমিন। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এরপরে দেখ, যদি এই জেড এর জায়গায় যে আমি কোনো অ্যালকাইল গ্রুপ নিইনি, তাহলে সেটা কি হবে? একটা অ্যামিন হয়ে যাবে অবভিয়াসলি। আমি যদি এইচ এখানে জেড এর জায়গায় ধরো একটা CH3 নিয়ে নিলাম, অথবা আমি কোনো একটা C2H5 নিয়ে নিলাম, ইথাইল গ্রুপ নিয়ে নিলাম, এগুলো কি হয়ে যাবে? এগুলো একটা 1 ডিগ্রি অ্যামিন। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ তাহলে এবার এটা ডাবল বন্ড ফর্ম করে দেবে। ঠিক আছে, ডাবল বন্ড ফর্ম করবে, এটাকে আমরা বলি সাবস্টিটিউটেড ইমিন। সাবস্টিটিউটেড কেন? হাইড্রোজেনের জায়গায় অ্যালকাইল গ্রুপ আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সাবস্টিটিউটেড ইমিন। বোঝা যাচ্ছে? হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ সাবস্টিটিউটেড ইমিনের একটা কমন নেম আছে, সেটাকে আমরা বলি স্কিফ বেস। স্কিফ বললে একজন সায়েন্টিস্ট প্রথম এটাকে কি বলে এটাকে প্রিপেয়ার করেছিল। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। নেক্সট হচ্ছে দেখ, রয়েছে কোথায় গেল এই OH। এবার ধর OH রয়েছে, এবার ডাবল বন্ড ও, এবার OH যখন রয়েছে তাহলে নাইট্রোজেন NH2 আর এখানে রয়েছে OH, এটাকে কি বলে? এটাকে বলে হাইড্রক্সিল অ্যামিন। কেন? হাইড্রক্সি গ্রুপ আছে অ্যামিনের সাথে, তাই ইটস ইজ কল হাইড্রক্সি অ্যামিন। হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রোক্সিল অ্যামিন। বোঝা যাচ্ছে? বানানটা ভুল করবি না কিন্তু, HYDROXYL, হাইড্রোক্সিল অ্যামিন। ক্লিয়ার? হ্যাঁ 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 এবার এটাকে ডাবল হ্যাঁ বন্ড করে ফর্ম করে দেখে এরকম স্ট্রাকচারটা তৈরি হবে। অবভিয়াসলি জেড এর জায়গায় কি হবে? OH হয়ে যাবে। এই জিনিসটাকে বলে অক্সিন। এই এই প্রোডাক্টের নাম কি হয়? অক্সিন। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার ধর NH2 রয়েছে, জেড এর জায়গায় আমি একটা NH2 লাগিয়ে দিলাম। এই NH2 খুব ফেমাস, পড়িয়েছিলাম, N2H4। কি বলে এটাকে? এটাকে বলে হাইড্রাজিন। মনে পড়ে? হ্যাঁ ওটা হাইড্রোজেন। হাইড্রাজিন, হাইড্রাজিন। তাহলে এবার হাইড্রাজিন যখন হলো হাইড্রাজিন, তাহলে কি হবে? এবার যখন ডাবল বন্ড ফর্ম হবে এখানে, ঠিক আছে, ডাবল বন্ড ফর্ম হবে, তাহলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে। জেড এর জায়গায় কি চলে আসবে? NH2। ঠিক হ্যাঁ আছে, এটার নাম কি দেবো? হাইড্রাজোন। হাইড্রাজিন দিয়ে কি তৈরি করি? হাইড্রাজোন। বোঝা গেল না গেল না? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। নেক্সট, আমি যদি জেড এর জায়গায় দিয়ে দিই NH আর তার সাথে একটা বেনজিন রিং এরকম ভাবে, এটাকে বলে ফিনাইল হাইড্রাজিন। অবভিয়াসলি এই এইচ, এই দেখ, এই হাইড্রাজিনের একটা এইচ কে রিপ্লেস করে একটা ফিনাইল গ্রুপ, দ্যাটস ওয়াই ইটস কল ফিনাইল হাইড্রাজিন। আর যখন এটাকে আমি তাহলে জুড়ে দেবো, তাহলে হাইড্রোজোন জেড এর হয়ে যাবে, জায়গায় ফিনাইল। ফিনাইল হাইড্রাজোন। খুব ইজি। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ 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 বুঝেছি। নেক্সট দেখ, এটাকে বলে 2,4 ডাইফিনাইল, 2,4 নাইট্রোফিনাইল। ঠিক আছে, এটাকে বলে 2,4 হ্যাঁ এটা নাইট্রোফিনাইল টেস্ট। এটাকে বলে 2,4 ডাইনাইট্রোফিনাইল টেস্ট, সরি, 2,4 এটা প্র্যাকটিক্যাল ছিল, ডাইনাইট্রোফিনাইল টেস্ট। হ্যাঁ, এটাকে বলে ডিএনপি 2,4 টেস্ট। ডিএনপি টেস্ট। এটাকে বলে 2,4 ডিএনপি টেস্ট। এটা কিসের টেস্ট দেয়? এটা কোনো কি কার্বনিল কম্পাউন্ড আছে সেটা টেস্ট দেয়। যদি কোনো কার্বনিল কম্পাউন্ড থাকে, ওখানে রেড, অরেঞ্জ আর ইয়েলো এই তিনটে কালারকে মেশালে যে কালারটা পাওয়া যাবে, কি কি? রেড, অরেঞ্জ আর কি কালার? ইয়েলো কালার। তোদের
তোদের জন্য লিখলাম কালার দিয়ে, ঠিক আছে? তাহলে রেড, অরেঞ্জ আর ইয়েলো কালার মেশালে একটা প্রেসিপিটেট পাবি, এই তিনটে কালার মেশালে। ড্রয়িং ক্লাস হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, না সুবিধা আছে যখন একটু লিখলাম, ঠিক আছে, টেকনোলজির ব্যাপার স্যাপার। তাহলে কি, এটা বেসিক্যালি কিছুই না, এরকম একটা গ্রুপ, ঠিক আছে, এরকম একটা গ্রুপ NH2-র সাথে এরকম একটা গ্রুপ লেগে আছে, NH2-র সাথে এরকম একটা গ্রুপ, এটা গিয়ে রিয়াক্ট করবে কার্বনিল কার্বনের সাথে, তখন এরকম একটা জিনিস তৈরি হবে। এইটাকেই বলে হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজোন, যেটার কালারটা হয় রেড, অরেঞ্জ, ইয়েলো, PPT, ঠিক আছে? রেড, অরেঞ্জ, ইয়েলো একসাথে মেশালে যে কালারটা হবে সেটাই। বোঝা গেছে? হ্যাঁ, দাঁড়া তোদেরকে ছবিও দেখি। ওটাকেই আবার আলাদা মানে অ্যালডিহাইড আর কিটোন ফেলিং এ আর ফেলিং বি দিয়ে দেখতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা। এই দেখ, এই দেখ, এই দেখ, দেখেছিস কালারটা? দেখেছিস কালারটা? দেখতে পাচ্ছিস? এরকম কালারটা হয়, এই যে, হ্যাঁ বুঝলি? সবাই হ্যাঁ, লিখলাম। বুঝতে পেরেছি। হ্যাঁ, সবাই লিখছে নাই, কোথায় গেল? সায়ন কি বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। নেক্সট হচ্ছে দেখ, NH2-র সাথে যদি আমার এরকম NHC ডবল বন্ড NH2 এরকম থাকে, এটাকে বলে সেমি কার্বাজাইড। এটাকে কি বলে? সেমি কার্বাজাইড, ঠিক আছে? এটা যখন রিয়াক্ট করে যাবে, এটা তৈরি হবে সেমি কার্বাজোন। বোঝা গেল? এইটা জানি না, কার্বাজাইট প্রথমবার। दूध, हाँ दे दिया। अच्छा, जो तुम भाई, हाँ किससे घबरा गया भाई? এবার দেখ, এইটার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দিয়েছে। শালা উপরে লাফালাফি করছে কি? ছাদে কি একটা লাফালাফি করছে? না, ইম্পর্টেন্ট পয়েন্ট কি বলছে? ইন সেমি কার্বাজাইড, দি ও দিস, সরি, ইন সেমি কার্বাজাইড, এক মিনিট, কি লিখেছিস? হ্যাঁ, এটা না দা হবে না, দেয়ার হবে বোধহয়। হ্যাঁ দেয়ার হবে। দেয়ার ইজ 2 NH2 গ্রুপ। মেইন এটাই হচ্ছে কথা, খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে আছে। কি কথা আছে? যদি আমি একটু সেমি কার্বাজের জিনিসটাকে দেখি, দেখতে পাবো এই দিক দিয়ে একটা NH2 রয়েছে, প্লাস এই দিক দিয়ে একটা NH2 রয়েছে, ঠিক আছে? আর তুই যদি খুব ভালো করে দেখিস, তুই এখানেও একটা NH গ্রুপ দেখতে পাবি। পাচ্ছিস সবাই দেখতে? হ্যাঁ, তাহলে পেয়েছি। এই সবার লোন পেয়ার থাকা উচিত, সব কটা নাইট্রোজেনের লোন পেয়ার থাকা উচিত। বাহ, সবার নাইট্রোজেন পেয়ার। তাহলে কোন লোন পেয়ারটা রিয়াকশনে টেক পার্ট করবে? আমি কিন্তু তোকে অলরেডি এই মেকানিজমটা একবার দেখিয়ে দিয়েছি, তাই না? মেকানিজমটা অলরেডি আই হ্যাভ শোন। এই যে দিস ইজ দ্য মেকানিজম, না? লোন পেয়ার গিয়ে প্রথমে অ্যাটাক করে, কার্বনিলের পাই বন্ড ভাঙবে, তারপরে হাইড্রোজেন ছেড়ে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, এবার আমার প্রশ্ন হচ্ছে, কোন লোন পেয়ার, কোন নাইট্রোজেনের লোন পেয়ারটা অ্যাটাক করবে? দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন হিয়ার। দেখ, তুই যদি এই নাইট্রোজেনের লোন পেয়ারটা দেখিস, তাহলে দেখ এখানে রেজোনেন্সের স্টেবল, রেজোনেন্সের দ্বারা প্রভাবিত। সেখানে এই নাইট্রোজেনটাও দেখ রেজোনেন্সের দ্বারা প্রভাবিত। তাহলে এরা কি? এরা ডিলোকালাইজ লোন পেয়ার। আর ডিলোকালাইজ লোন পেয়াররা বাজে নিউক্লিওফাইল হয়, লেস নিউক্লিওফিলিক ইন নেচার হয়, তাই না? এদের মন খুব চঞ্চল, তারা কি পার্টিকুলারলি কোনো গোলে গিয়ে অ্যাটাক করতে পারবে? না। পারবে না। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। ঠিক যেরকম আমাদের মন খুব যদি চঞ্চল হয়, আমরা কোনোদিনই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, সেরকমই আর কি। এদের খুব চঞ্চল, এরা ডিলোকালাইজ, তাই এরা নিউক্লিওফাইল হিসাবে খুব বাজে কাজ করছে।
কিন্তু এই নাইট্রোজেনটাকে দেখ, এ কোথাও যাওয়ার নেই, ও জানে ওর একটাই লক্ষ্য, এই কার্বনিলে ডেল্টা প্লাস, সোজা গিয়ে কার্বনে অ্যাটাক করে, অক্সিজেনের পাই বন্ডটা ভেঙে দেয়। বোঝা যাচ্ছে না যাচ্ছে? হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝেছি। Get this semi-carbazone क्या जा सा নেক্সট হচ্ছে ব্র্যাডিস রিএজেন্ট। এটাও খুব একটা ইম্পর্টেন্ট রিএজেন্ট, ঠিক আছে। বেসিক্যালি আগে সাথে ডিফারেন্সটা বলতে গেলে দেখ, আচ্ছা ব্র্যাডিস রিএজেন্টটা কি? আচ্ছা ব্র্যাডিস রিএজেন্টই তো নাম, সরি আমি ভুলে গেছি। হ্যাঁ, এই যে এইটা আমরা যে 2,4-DNP যেটা করলাম, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন, ইট ইজ কল্ড ব্র্যাডিস রিএজেন্ট, যেটা আমাকে কার্বনিলের প্রেজেন্সের, মানে কি বলবো, কার্বনিল যে প্রেজেন্ট আছে সেটা রেড, অরেঞ্জ, ইয়েলো পিপিটির দ্বারা প্রমাণিত করছে। সেটাকেই জাস্ট আরেকবার লিখে দিয়েছি যাতে মনে থাকে যে ইফ দেয়ার ইজ আ কার্বনিল কম্পাউন্ড, ওই মানে ওই কার্বনিল গ্রুপটা যে প্রেজেন্ট আছে সেটা কনফার্মেটরি টেস্টকে দিচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ওকে, দিস ইজ কল্ড ব্র্যাডিস রিএজেন্ট, ঠিক আছে। এটাকে 2,4 चलेगा नहीं, चलेगा टूटा ना लाइटर में, तेरे को टूट दूंगा। ये ऐसी क्यों करता है पता नहीं। केक बाद में ले जा, केक ले अभी लेके मत जा। तोड़ फोड़ दिया क्या? মানে জন্মদিনে এদের একদম উচ্ছ্বাসটা উঠতে পড়ে, মারপিট। দেখ বোঝা গেল এটা 2,4-DNP যে। হ্যাঁ আচ্ছা এরপরে দেখ রিডাকশন রিঅ্যাকশন। আমরা আবার একটা রিডাকশন রিঅ্যাকশনের দিকে চলে যাচ্ছি। রিডাকশন রিঅ্যাকশন কি বলছে? রিডাকশন বাই প্রথমে এলএইচ দেখবো। এই এলএইচ, এসবিএইচ, এই দুটোর ফুল ফর্ম কে বলতে পারবে? বল, কেউ একজন বল। শাঙ্কি হ্যাঁ বলো। বল, এলএইচ আর এসবিএইচ এর ফুল ফর্ম বল। এসবিএইচ টা তো আগের দিন বললামই না, ভুলে গেছি। দাঁড়াও, সোডিয়াম বোরোহাইড্রেট। হ্যাঁ ঠিক। আর এলএইচ টা? দুটোই বলেছো আগের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। হ্যাঁ হ্যাঁ এটা আজকে থেকে পড়াচ্ছি না বাবা, এটা বহুদিন ধরে চলছে। তাহলে এটা হবে হ্যাঁ LiAlH4 আর এসবিএইচ টা হচ্ছে NaBH4। এটা LaH SBH লেখা থাকলেই এটা বুঝতে হবে এরা কি, এরা হচ্ছে গুড সোর্স অফ হাইড্রাইড অ্যান্ড H-। বোঝা গেল? H- কি বলি? হাইড্রাইড আয়ন। বোঝা গেল না? গেল না? এটা একটা গুড বেস বাট ব্যাড নিউক্লিওফাইল, এটাও মাথায় রাখবি। এগুলো পড়িয়েছি সব, এগুলো তোদের জানি না, তোরা কেমিস্ট্রিতে সব ভুলে মেরে দিস। আধা জিনিস বলি সেদিন পড়িস না, ভুলে যাচ্ছি। আচ্ছা দেখ এবার C11O কার্বনিল রয়েছে, LH রয়েছে, SBH রয়েছে, ঠিক আছে, H2NiPTPT। আচ্ছা আরেকটা জিনিস, এখানে আমরা LH SBH এরা সব রিডিউসিং এজেন্ট। আরেকটা জিনিস কি লিখেছে আছে না, ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন। ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন মানে কি? আমরা কোনো একটা প্ল্যাটিনামের প্লেট নেবো, ওপরে ওখানে হাইড্রোজেনটাকে অ্যাবজর্ব করে রাখবো, অথবা কোনো নিকেলের প্লেট নেব, তার উপর হাইড্রোজেনটাকে অ্যাবজর্ব করাবো, বা কোনো প্যালেডিয়ামের প্লেট নেব, তার উপর হাইড্রোজেনটাকে হ্যাঁ অ্যাবজর্ব নিকেল করাবো, প্ল্যাটিনাম। ঠিক আছে। নিকেল, প্ল্যাটিনাম, প্যালেডিয়াম যে কোনো একটা মেটালের ছোট্ট একটা প্লেটের ওপর আমরা হাইড্রোজেনকে অ্যাবজর্ব করে দেবো। প্লেট তো নেয় না, গুঁড়ো নেয়। ওই সারফেস রিঅ্যাকশন হয়ে যাবে না? একদম 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 সারফেস রিঅ্যাকশন। এই সারফেস রিঅ্যাকশন সারফেস ক্যাটালাইটিক রিঅ্যাকশন বলে।
এখন এইটাকে আমরা ন্যানো পার্টিকেল লেভেলে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? এগুলোকে আমরা ন্যানো ন্যানো পার্টিকেল। পার্টিকেল, হ্যাঁ আমরা এই কদিন আগেই ন্যানো পার্টিকেল ইউজ করে আমরা রিডাকশন করেছি, বুঝলি? ন্যানো পার্টিকেল ইউজ করে? হ্যাঁ ন্যানো পার্টিকেল ইউজ করে তোদেরকে আমি দেখাতেও পারি, দাঁড়া তোদেরকে আমি তার কাইনেটিক ডেটা দেখাতে পারি, দাঁড়া তোদেরকে। ন্যানো পার্টিকেল, পার্টিকেল বলতে কি জিনিস? সিলভার ন্যানো পার্টিকেল আমরা বানাতে পারি, তোদেরকে পাঠিয়েছিলাম সিলভার ন্যানো পার্টিকেল, আমি একটা ভিডিও করে পাঠিয়েছিলাম একদিন, যে আমরা না সেটাকে ন্যানো পার্টিকেল কি করে বানিয়ে দেবে সিলভার পার্টিকেল গুলোকে? সিলভার পার্টিকেল নয়, সিলভার ন্যানো পার্টিকেল। সিলভার ন্যানো পার্টিকেল কি হয়, ন্যানো ন্যানো স্কেল জানিস তো? হ্যাঁ আমি, ন্যানো মানে ফিজিক্সে ন্যানো অন্য জিনিস, কেমিস্ট্রিতে কি ছিল? কেমিস্ট্রিতে ন্যানো মানে কিছুই না, ন্যানো মানে হচ্ছে তোর, দাঁড়া একটু পাঠিয়েছি আমি তো নিজেই ভুলে গেছি, দাঁড়া এক মিনিট আমি গ্রাফটা দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিল খুঁজে পাওয়া খুব মেরেছে, পুরোনো ইনবক্স দেখাচ্ছে। দেখ দিস ইজ দ্য গ্রাফ, এটা হচ্ছে ইউভি স্পেকট্রোস্কোপি গ্রাফ, ঠিক আছে? এটা ইউভি স্পেকট্রোস্কোপি গ্রাফ। এটা এই দেখ আমরা ওয়াই অ্যাক্সিসে অ্যাবজর্বেন্স দেখি আর এক্স অ্যাক্সিসে ওয়েভলেন্থ, দেখ এটা ন্যানোমিটারে আছে, এটা অ্যাবজর্বেন্স, ঠিক আছে? এবার দেখ আমরা এখানে বেসিক্যালি কি করেছিলাম, আমরা প্যারা নাইট্রোফেনল নিয়েছিলাম, ঠিক আছে? প্যারা নাইট্রোফেনল, ঠিক আছে? আর ওটাকে রিডিউস করে প্যারা অ্যামিনোফিনলে, না কী করেছিলাম আমি, প্যারা নাইট্রোফেনল থেকে প্যারা অ্যামিনোফিনলে গেছিলাম, মানে এটা করেছিলাম। প্যারা নাইট্রোফেনল ছিল আমার কাছে, আর এখান দিয়ে আমি গেছিলাম হচ্ছে প্যারা অ্যামিনোফিনলে, ঠিক আছে? এখান থেকে একটা রিডাকশান করেছিলাম। এই রিডাকশান, হ্যাঁ রিডাকশানটা, এই রিডাকশানটা আমরা কিসের মাধ্যমে করেছিলাম, সিলভার ন্যানো পার্টিকেল, সিলভার ন্যানো পার্টিকেল, আর তার সাথে ইউজ করেছিলাম হচ্ছে NaBH4 একটুখানি, জাস্ট রিঅ্যাকশনটাকে ন্যানো পার্টিকেল কি মাইক্রোস্কোপে দেখো না এমনি দেখা না না যায়? না না ন্যানো পার্টিকেল ওইভাবে দেখে না। ন্যানো পার্টিকেল কী করে, ন্যানো পার্টিকেলটা আমরা কীভাবে দেখি, ন্যানো পার্টিকেল সিলভারের ন্যানো পার্টিকেল তুই যদি ইউভিতে দেখিস, আফটার মেকিং, এটা আমরা চেক করি কীভাবে যে তৈরি হয়েছে কি হয়নি, আমরা যদি ইউভিতে চেক করি দেখবি ওর ইউভির রেঞ্জটা এই ধর তোর অ্যারাউন্ড 400 ন্যানোমিটারের কাছাকাছি হবে, 400 420 ওরকম 410 ওরকম রেঞ্জে আসে, ঠিক আছে? যেহেতু ইউভির একটা প্রবলেম আছে, যেহেতু ইউভি সব থেকে প্রথম আবিষ্কৃত একটা স্পেকট্রোস্কোপিক মেথড, সেখানে অনেক ভাইব্রেশন, রোটেশন, অনেক ধরনের এনার্জিকে আমরা ইগনোর করে জাস্ট ট্রানজিশনের ওপর কাজ করে একটা বেসিক স্পেকট্রোস্কোপিক বানিয়েছিলাম। অত অ্যাকুরেট নয় ইউভি, বাট ব্যাপার হচ্ছে আমরা ন্যানো পার্টিকেল বানাতে পারি। এইটা মোটামুটি একটা বোঝা যায় যে 400তে যখন ইউভি এসছে, সিলভার ন্যানো পার্টিকেল 400তে হিট করে আমরা। আচ্ছা এবার আমি একটা কথা বলি, এই যে তোদের মাথায় একটা চিন্তাভাবনা আছে ন্যানো পার্টিকেল মানে আমরা একদম ন্যানো স্কেলে, ঠিক আছে, আমরা এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখতে পাবো, তো মাইক্রোস্কোপের নিচেও এইগুলো দেখা যাবে না, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখা যেতে পারে ম্যাক্সিমাম, তাও ক্লাস্টার দেখা যাবে, ন্যানো পার্টিকেলের ক্লাস্টার এক্সট্রিমলি স্মল হবে না, মানে ওটার 10 টু দি পাওয়ার -9 অপটিক্যাল আর ক্যাটাবাইলিক 10 টু দি পাওয়ার -9 মিটার মানে হচ্ছে 1 ন্যানোমিটার, ঠিক আছে? এই রেঞ্জে তার হয়, ঠিক আছে? এর থেকে ছোটও হতে পারে ন্যানোমিটার স্কেলে। এবার ব্যাপারটা হচ্ছে সেটাই, আমরা জাস্ট এই স্পেকট্রোস্কোপির মাধ্যমে একটা জাস্ট আইডেন্টিফিকেশন পেয়ে যাই, হ্যাঁ
ন্যানো পার্টিকেল তৈরি হয়েছে। এটা তার থেকেও বড় কথা যে যেই তুই আর মানে আমি তোকে ভিডিও পাঠিয়েছি দেখবি, ওখানে এরকম একটা রাউন্ড বটম ফ্লাক্সের মতো যেমন বানাই, এটা কালারটা ধীরে 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 ওই তোর কী বলে বিয়ারের কালার দেখেছিস, হুইস্কি বা বিয়ারের কালার যেরকম একটা কী বলে ওটাকে, একটা হলদেটে ভাব থাকে, সেই হলদেটে ভাবের মতো এখানে কালারটা আসে। সেখান থেকেও বোঝা যায় যে ওটা 400 ন্যানোমিটারের ওখানে অ্যাবজর্বেন্স করছে। এগুলো ন্যানো পার্টিকেলের, এগুলো রিডাকশন করা যায়। এই মুহূর্তে আমরা ন্যানো পার্টিকেল দিয়ে প্রচুর রিডাকশন করছি। এটা একটা মারাত্মক সুন্দর ক্যাটালিস্ট ন্যানো পার্টিকেল, বোঝা গেল? এটাকে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা হয়, ক্যাটালিস্ট হিসাবে, হ্যাঁ খুব সুন্দর ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা যায়। এই মুহূর্তে কেমিস্ট্রির এটা ওয়ান অফ দ্য বিগেস্ট কাজ এই মুহূর্তে, ঠিক আছে? এটা তো সেন্সর হিসেবে তুমি মানে ডায়াগনস্টিক্স টুল হিসেবে হ্যাঁ করে তো, করে ন্যানো পার্টিকেল ইউজ করে। মানে ওই যতদিন দেখেছিলাম ওই প্লাসমনিক্সে ইউজ হয় না। হ্যাঁ এই যে দেখ না, আমি তো এই বছর আমার যে আমি এইবার যে সেটা দিলাম, আমি একটা তো কী বলে প্রেজেন্টেশন দিলাম, যে প্রেজেন্টেশনটা বানিয়েছিলাম দেখাচ্ছিল কোয়ান্টাম ডটসের ওপর, এটা আমার প্রেজেন্টেশন ছিল, কোয়ান্টাম ডটস সিডস অফ ন্যানো সায়েন্স। তারপরে লিখেছিলাম এই যে 3জন সায়েন্টিস্ট মিলে, বাওয়েন্ডি, ব্রুস আর ইয়েফিমভ, এরা 3জন পেয়েছিলেন। নেক্সট হচ্ছে কোয়ান্টাম ডটস কাকে বলে? কোয়ান্টাম ডটস হচ্ছে বেসিক্যালি ন্যানো সাইজ সেমিকন্ডাক্টর ক্রিস্টাল যারা ইউনিক অপটিক্যাল প্রপার্টি শো করতে পারে, ঠিক আছে? এবং এরা এদের এক্সাম্পল যদি ক্যাডমিয়াম সেলেনাইট, লেড সেলেনাইট, এগুলো, ঠিক আছে? এরা বাল্ক সেমিকন্ডাক্টর থেকে অনেকটা আলাদাভাবে অ্যাক্ট করে, আনলাইক বাল্ক সেমিকন্ডাক্টর এরা অনেক আলাদা মাইক্রোস্কোপিক অবজেক্ট লেভেলে, ঠিক আছে? এবং সাইজের ওপর এদের অপটিক্যাল প্রপার্টি ডিপেন্ড হয়। প্রথম কিন্তু এগুলো আমরা এক্সপেরিমেন্টালি দেখিনি। প্রথম এই ভদ্রলোক হার্বার্ট ফ্রলিক, এই লোকটা অঙ্কের মাধ্যমে বলেছিল যে কোয়ান্টাম ডটসের প্রেজেন্স কিছুটা থাকতে পারে, অঙ্কের মাধ্যমে বলেছে, ঠিক আছে? আমি যদি হার্বার্ট ফ্রলিকের লেখাটা, আমি 10 মিনিটে বলেছিলাম, এই জন্য এত ছোটো ছোটো করে লিখেছি। হার্বার্ট ফ্রলিকের তুই যদি কাজটা একটা লেম্যান ল্যাঙ্গুয়েজে বুঝতে চাস তাহলে তোকে এইভাবে বুঝতে হবে, একটা পার্টিকেল ইন আ বক্স করতে হবে। এই ডায়াগ্রামটা আমি আবার ইসে থেকে বানিয়েছি, ঠিক আছে, জেমিনি দিয়ে। তুই একটা বড় একটা বাক্স নিলি, ওর মধ্যে যদি ঢেউ খেলাস, এটা এটা একটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের একটা বড় টপিক, পার্টিকেল ইন আ বক্স। কখনো ফিজিক্সের তোমার স্যারকে জিজ্ঞেস করবি পার্টিকেল ইন আ বক্স কী জিনিস, ঠিক আছে? পার্টিকেল ইন আ বক্স, তারপরে জিজ্ঞেস করবি পার্টিকেল ইন 1D, পার্টিকেল ইন 2D, পার্টিকেল ইন 3D, পার্টিকেল অ্যারাউন্ড দ্য রিং, অনেক কিছু হয়, ঠিক আছে? আমরা বেসিক্যালি একটা ছোট্ট ইলেকট্রনের মোশনকে ট্র্যাক করার চেষ্টা করি, এটাকেই হচ্ছে পার্টিকেল ইন আ বক্স বলে। কী হয়, তুই যদি ইমাজিন করিস একটা বড় বাক্স, তার মধ্যে একটা ওয়াটার রয়েছে, এবার তুই যদি বাক্সটা নাড়াস তো ওয়াটারটা যেরকম ওয়েভ ফর্ম করবে, তার থেকে একটু ছোটো বাক্সতে ওয়াটারটা আরও একটা অন্য ধরনের ওয়েভ ফর্ম করবে, তার থেকে ছোটো তো অন্য রকম। তুই যদি কন্টিনিউয়াস দেখিস, প্রতিটা যত বাক্স ছোটো করবি, যত বাক্সটাকে তুই কমাতে থাকবি, ওর ওয়েভ লেন্থ এখান থেকে এখানের ওয়েভ লেন্থটাও কমতে থাকবে, এখান থেকে এখানের ওয়েভ লেন্থটা কী হবে দেখ, কমতে থাকবে। এখান থেকে এখানের যে ওয়েভ লেন্থ আছে, এটা দেখ, এখানে λ1 ছিল, এখান থেকে এটা কী হলো, এটা ছোটো হয়ে গেল λ2, এটা আরও ছোটো হয়ে গেল λ2, তাহলে ওয়েভ লেন্থটা কী হয়, কমতে থাকে। আর আমরা জানি E = hν, মানে hc/λ, তাহলে এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয় ল্যামডা। দ্যাটস ওয়াই আমি কী বলতে পারি, তাহলে আস্তে 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 চলছে, যত বাক্সটা ছোটো করছি ল্যামডা কমছে, এনার্জি তত বাড়ছে, যত বাক্স বড় করছি এনার্জি তত কমে যাচ্ছে। বোঝা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার তুই যদি বলিস যে এবার এইটা আমাদেরকে জাস্ট ফিজিক্সে স্টার্টও করেছিল পড়ানো, অ্যাটমস আর নিউক্লিয়ার চ্যাপ্টারটায়। হ্যাঁ, এবার পার্টিকেল ইন আ বক্স তোদের এখন সিলেবাসে অত থাকবে না। তারপরে এখানে একটা দেখবি এরকম একটা, না অত থাকবে না, তোদের এত কিছু থোড়ি দেবে। স্ট্রাকচার অফ অ্যাটমে যা ছিল ওটাই আরেকটু হ্যাঁ, ডিটেলে আছে। ওটাই। এবার এখানে একটা এরকম একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন দিয়েছিল ফ্রলিক বলেছিল এরকম একটা, যদি আমি এনার্জি পুল, ঠিক আছে, এটাকে বলে ইলেকট্রন পুল বা ইলেকট্রন ওয়েল,
এটাকে বলে ইলেকট্রন ওয়েল সিস্টেম, ঠিক আছে? ইলেকট্রন ওয়েল কি? কুয়ো, ইলেকট্রনের কুয়ো ধরে নে। তুমি কুয়োর দুদিকে এরকম বড় বড় দেওয়াল থাকে, তুই বেরোতে পারিস না, সেরকম ইলেকট্রনকে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছি, বাইরে পোটেনশিয়াল ইনফিনিটি, এদিকে এদিকে পোটেনশিয়াল ইনফিনিট করে দিয়েছি, যাতে কুয়ো থেকে ইলেকট্রন বেরোতেই না পারে। এই মাঝখানেই ও যা ঘোরাঘুরি করবে, ঠিক আছে? এখানেই ওর ঘোরাঘুরি। এবার এই কুয়োর সাইজ যদি আমি ছোট করি বা কুয়োর সাইজ যদি আমি বড় করি, তাহলে কী হবে? এর ঘোরাঘুরির ওপর এফেক্ট করবে। তাহলে এই যে কুয়োর লেন্থ যে এলটা রয়েছে সেটা এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, বুঝতে পারছিস? সেই পার্টিকুলার ইন বক্সের কনসেপ্ট। তার ফলে কী হলো? এবার তুই যদি এইটা তো ফিজিক্সে পড়েছিস কি রে? হ্যাঁ এটা পড়েছি, মডার্ন ফিজিক্স এখনো পড়িনি, মানে পড়বো। সাঙ্গি, হ্যাঁ স্যার বলো। এটা পড়েছিস মডার্ন ফিজিক্সে? হ্যাঁ হ্যাঁ পড়েছি। তোকে পড়িয়ে দিয়েছে? না মানে এটার জাস্ট এই ছোট পার্টটা ছিল যেটা ওয়েভলেন্থ আর এনার্জি লেখা রয়েছে। আচ্ছা, তোমার একটা চ্যাপ্টার ছিল আগেরবার আমাদের, ওইটাতে ছিল। এই সেমিকন্ডাক্টরের? হ্যাঁ মানে ওটা ছোট্ট একটা পার্ট ছিল, পুরোটা এখনো পড়িনি। আচ্ছা, সেমিকন্ডাক্টর এখনো পড়িনি, ওটা লাস্ট চ্যাপ্টার ফিজিক্সের। হ্যাঁ ওটা পড়াবে। সেমিকন্ডাক্টরে দেখবি এখানে একটা দুটো ব্যান্ড থাকে, একটা বলে ব্যালেন্স ব্যান্ড আর একটা বলে কন্ডাক্টিং ব্যান্ড, ঠিক আছে? ব্যালেন্স বন্ডের মধ্যে থাকে ইলেকট্রন, কন্ডাক্টিং ব্যান্ডের মধ্যে ইলেকট্রন যখন যায় তখন সেমিকন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হয়। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তাহলে এবার একটা জিনিস আমাদের দেখা এখন যাচ্ছে, কোথায় আছে জানো? কোথায়? মানে এখন এতে আছে, জাস্ট বেসিক লেভেল, ওই যে লিম্যান প্যাস্টেন ব্র্যাকেট আচ্ছা সিরিজ ওখানে আছে। ওগুলো পড়াচ্ছে, ওগুলো তো আমি একবার পড়িয়ে দিয়েছি। হ্যাঁ সেম ফর্মুলা ওগুলোই আবার পড়াচ্ছে সেম, হ্যাঁ ফিজিক্সে। একই থাকবে, কিছু কিছু সেমই থাকবে, 11-এর জিনিস। তো এখানে কী হবে? এখানে পড়বি, এখানে একটা হোল ফর্ম হয়, এখানে হোল ফিল আপ হয়, কন্ডাক্টিং ব্যান্ডে থাকে হোল, ঠিক আছে? এরকম ইলেকট্রন থাকে, যা আমি এত ডিটেলে এখন যাচ্ছি না। ওনারা যেটা দেখলেন যে সাইজের সাথে সাথে এই কালারটা চেঞ্জ হয়, সাইজের সাথে সাথে কালারটা চেঞ্জ হয়। কী হয়? যখন আমি জিনিসটাকে খুব ছোটো করে দিই, এইমাত্র দেখালাম আমি এইখানে এই যে বলগুলো ধরেছি, এগুলো ধর আমার কাছে ধর কী, এগুলো হচ্ছে ধর কী বলে, এই জিনিসগুলো আমার হলো এক একটা বক্স। তাহলে দেখ এর লেন্থ, এটা হচ্ছে আমার লেন্থ, এই হলো আমার লেন্থ। দেখ আমি যত লেন্থটাকে ছোটো করব আমার এনার্জি তত বাড়বে। তাহলে দেখ যত আমি লেন্থ ছোটো করছি এনার্জি গ্যাপ তত বাড়ছে, ঠিক আছে? যত আমি লেন্থ ছোটো করছি এনার্জি গ্যাপ তত আমার বেড়ে যাচ্ছে। তাহলে আমার কী হবে? এইখান থেকে যখন আমি খুব ছোটো দিই, এখান থেকে ইলেকট্রনকে পুশ করে ওপরে তুলতে আমার অনেক হাই এনার্জি লাগবে। আর যখন হাই এনার্জি দিচ্ছি, মানে ও যখন এক্সাইট ব্যাক হয়ে ফিরে আসবে, মানে আবার ডি এক্সাইটেড হবে, ও তখন হাই এনার্জি লাইটই ছাড়বে। আর হাই এনার্জি লাইট মানে ভায়োলেট কালারের লাইট। আর যখন এখানে আছি দেখ, এর যখন বড় সাইজ, এনার্জি তখন খুব কম লাগবে। আর কম এনার্জির লাইট মানে রেড কালারের লাইট। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ এটা তো হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার তাহলে সাইজের সাথে সাথে আমার কালার চেঞ্জ হয়, এটাই হচ্ছে মেন। এবার কতটা ছোট হয় কোয়ান্টাম পার্টিকেল যদি আবিষ্কার করতে চাস, একটা আর্থের সঙ্গে একটা মাত্র ফুটবলকে কম্পেয়ার কর। এবার সেইটাই এবার ফুটবলটাকে আর্ট ভেবে একটা ন্যানো পার্টিকেলকে মানে কী বলবো ওটাকে চিন্তা কর কতটা ছোটো হতে পারে, ঠিক আছে? এরকম হয় ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে, এরকমভাবে দেখতে পাবি। ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যদি কখনো যাস, ঠিক আছে, তখন এরকমভাবে ইউ ক্যান সি ন্যানো পার্টিকেল। এবার এইটা আজকে থেকে শুরু হয়নি, এই চিন্তা ভাবনা শুরু হয়েছিল এইখান থেকে। এরকম নিশ্চয়ই দেখেছিস পুরোনো দিনের বাড়িতে এরকম সুন্দর সুন্দর কাচের, কালার্ড কাচের জিনিস। আগেকার দিনের লোকেরা কী করতো? বিভিন্ন ধরনের কাঁচ যখন গড়াতো, সেই কাচের মধ্যে বিভিন্ন সাবস্টেন্স দিয়ে দিত, লাইক ক্যাডমিয়াম সেলেনাইড, ঠিক আছে, ক্যাডমিয়াম সালফাইড দিয়ে ওই কাজটাকে, মানে একই জিনিস, ধর ক্যাডমিয়াম সেলেনাইড দিল, ক্যাডমিয়াম সেলেনাইড দিয়ে কাজটাকে 1 ঘন্টা গরম করে, ঠিক আছে, তারপরে ঠান্ডা করলো, আর এটাকে 4 ঘন্টা গরম করে ঠান্ডা করলো, দুটোর কালার আলাদা আসবে, বুঝলি? হ্যাঁ
এইটা কেন আলাদা আসবে এইটাই প্রথমে সায়েন্টিস্টরা খুঁজেছিল। পরে দেখা গেল যে সত্যিকারই ওখানে কোনো টাইনি টাইনি পার্টিকেলস তৈরি হচ্ছে, যেগুলোকে ন্যানো পার্টিকেলস বলে। ঠিক আছে, প্রথম এই ইকিমভ বলে লোকটি 1981-এ উনি প্রথম এটা নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্টলি করলেন। একটা কাচের স্যাম্পেল নিয়ে 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করেছেন, 1 ঘন্টা থেকে 96 আওয়ার্স অবধি ওটাকে ঠান্ডা করেছেন, পরে ওটাকে এক্সরে দিয়ে টেস্ট করেছেন, দেখেছেন ওখানে ন্যানো পার্টিকেল তৈরি হয়েছে। এবার উনি ছিলেন তো রাশিয়ান, আর এই লোকটি ব্রুস, এই লোকটা ছিল আমেরিকান। এবার তখন রাশিয়া আমেরিকার মধ্যে যুদ্ধ, কোল্ড ওয়ার, তাই 1983-তে উনি জানতো না যে ইকিমভ অলরেডি সেম কাজ করে রেখেছে, উনিও আবার সেম টাইপের কাজই করেছিলেন। বাট ওনার ইচ্ছা ছিল যে উনি কিছু সোলার এনার্জি ট্র্যাপ করে সেটা দিয়ে কোনো কেমিক্যাল রিয়াকশন করবে। তাই উনি ক্যাডমিয়াম সালফাইডের খুব ছোট ছোট পার্টিকেল বানাতে চেষ্টা করেছিলেন, যাতে সারফেস এরিয়া বেড়ে যায়, এনার্জি বেশি ট্র্যাপ হয়, আর তাহলে রিয়াকশনটা ভালো হবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, হ্যাঁ, তখন কি করলেন, উনিও সেম জিনিস দেখলেন। উনি দেখলেন আমি যদি ওটাকে আলাদা আলাদা টাইমে করি, তখন ওটা 4.5 ন্যানোমিটার থেকে 12.5 ন্যানোমিটারের মধ্যে পার্টিকেল তৈরি হচ্ছে। সেই করতে গিয়ে এনারা বললেন ন্যানো পার্টিকেল এইভাবে তৈরি করা সম্ভব। বাট এখানে একটা প্রবলেম ছিল, আমরা খুব মানে আমাদের ইচ্ছা মতো ন্যানো পার্টিকেল আমি তৈরি করতে পারছি না, কন্ট্রোলড ওয়েতে তৈরি করা যাচ্ছে না। এবং এটা খুব, প্রথম কথা কন্ট্রোল ওয়ে তৈরি করা যায় না, আর সেকেন্ড কথা হচ্ছে প্রচুর হাই টেম্পারেচার, হাই প্রেশার, অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তাহলে আমাকে এখন এই লোকটি এলেন, তারপর এই লোকটির নাম হলো বাওয়েন্ডি। উনি বললেন আমি একটা সিম্পল কাজ করব, আমি একটা কনসেন্ট্রেটেড সলিউশন নেব। কার নেব? কনসেন্ট্রেটেড সলিউশন নেব। কনসেন্ট্রেটেড সলিউশন দেখবি, তোর মনে আছে তোরা ক্রিস্টালাইজেশন পড়েছিলি, চিনির একটা কনসেন্ট্রেটেড স্যাচুরেটেড সলিউশন নিয়েছিলাম, ওর মধ্যে একটা চিনির দানা রাখলাম, আর সঙ্গে সঙ্গে ক্রিস্টালাইজেশন শুরু হয়ে গেল। এটা কখনো শুনেছিস ক্রিস্টালাইজেশন হয় এইভাবে? যে দেখবি কখনো ইউটিউবে দেখবি ক্রিস্টালাইজেশন, আর এটা সবথেকে ভালো, প্র্যাকটিক্যালেও তো এভাবেই করেছি। আর একটা ভালো এক্সাম্পল আছে, পড়াচ্ছি দেরি আছে, তোরা কর, অসুবিধা নেই, আমি পড়ে আসছি। এবার দেখ, এবার কি হবে দেখ তো, এখানে যখন আমার এখানে কি হবে, এবার কি, এবার সব থেকে ভালো এক্সাম্পল কবে জানিস? কখনো আমাদের মেলা থেকে যে জিলাপি আনি, ওই জিলাপিটা যখন রেখে দিই ফ্রিজের মধ্যে, পরের দিন দেখবি ওর ওপরে ছোটো 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 চিনির ক্রিস্টাল ফর্ম হয়ে যায়। চেক করেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্যাটস ওয়াই ওখানে খুব হাই কনসেন্ট্রেশনের চিনি রয়েছে, এবং যেই ওটা ঠান্ডা কোনো জায়গায় যায়, ঠিক আছে, বা ধীরে ধীরে যখন টেম্পারেচার কমে আসে, ওটা ক্রিস্টালে চেঞ্জ হতে শুরু করে, এই সেই চিনি শিরাটাই। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার কি করছে দেখ, যেই আমি এই সলভেন্টের মধ্যে আমি এখান থেকে ইনজেক্ট করছি ক্যাডমিয়াম সালফাইড প্রথম, ঠিক আছে, যেই ইনজেক্ট করবো এখানে কি হবে, এখানে ক্রিস্টাল ফর্ম হতে শুরু করবে, ক্রিস্টাল ফর্ম হতে শুরু করবে, ঠিক আছে। ক্রিস্টাল যেই ফর্ম হবে কী হবে, টেম্পারেচারটা কমে যাবে, ক্রিস্টাল ফর্মেশনটা থেমে যাবে। কিন্তু আমার চাই বেশি ক্রিস্টাল, আমি কী করবো, একটু আগুন লাগিয়ে দেবো, বলেছি হিট। দেখবো প্রথমে যে ক্রিস্টালগুলো ফর্ম হয়েছিল নীল কালারের, ধীরে ধীরে হলুদ থেকে লাল, তার মানে কি ধীরে ধীরে সাইজ বাড়ছে, এনার্জি কমছে। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বোঝা গেল? পুরো কন্ট্রোল করে ফেললাম। এবার শুধু আমি টেম্পারেচারটাকে দিয়ে আর টাইমটাকে দিয়ে আমি পুরো কন্ট্রোল করে নিলাম। বোঝা গেল না? গেল না? হ্যাঁ। এবং এগুলো হচ্ছে তার অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, লিউব্রিকেশন, হ্যানা ত্যানা, এগুলোতে প্রচুর ধরনের লিউব্রিকেশন। তোরা পুরো একটা নোবেল পুরস্কার জয়ী কাজ করে ফেললি। নোবেল পুরস্কার যে কাজটা পেয়েছে তার পুরো পেপার তোদেরকে একদম একদম ইজি ওয়েতে বুঝিয়ে দিলাম, বুঝলি? হ্যাঁ। এবার কোনোদিন পারলে নোবেলের যে অফিসিয়াল পেজ আছে ওখানে গিয়ে পড়িস কাজটা কী আছে, খুব ভালো। যাই হোক, যেখানে ছিলাম, তা আমরা কি করলাম, এই যে কোনো রিডিউসিং এজেন্ট নেব, তাহলে রিডিউসিং এজেন্ট নিলে কী হবে, এই পাই বন্ডটা ভাঙবে, কার্বন একটা হাইড্রোজেন পাবে, অক্সিজেন একটা হাইড্রোজেন পাবে, তাহলে কী হবে, CH2।
ক্লিয়ার? পার্টি হাইড্রোজেন অ্যাড হবে, তোরা রিডাকশন মানে ছোটবেলায় পড়তি অ্যাডিশন অফ হাইড্রোজেন পড়তি না? অ্যাডিশন অফ হাইড্রোজেন সেটাই হচ্ছে, অ্যাডিশন অফ হাইড্রোজেন হয়েছে। কোনো অসুবিধা? না না না। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন আছে, এটা তোমরা দেখবে, আমি এখন বলবো না কিছু। নেক্সট চলে আসি ক্লিমেনসন রিডাকশন। ভেরি ফেমাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু বারবার বলছি, আমি এখনও আমাদের এক্সামে লাস্ট টাইম এই যে এই দুদিন আগে এক্সাম দিলাম, এই ক্লিমেনসন রিডাকশন থেকে কোশ্চেন দিয়েছে। তা মাস্টার ডিগ্রি লেভেলে পর্যন্ত ক্লিমেনসন রিডাকশন চলছে, তার মানে তোমাদের লেভেলে বুঝতেই পারছো এটা কতটা ইম্পর্টেন্ট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, এটা প্লিজ মাথায় রেখো। এটা সব থেকে ভালো ইউজড, কোথায় ইউজ হয় এটা অলরেডি তোরা পড়ে ফেলেছিস। এই ক্লিমেনসন রিডাকশনটা অলরেডি তোরা পড়েছিস। কোথায় পড়েছিস একটু কেউ বলতে পারবে কোথায় পড়েছিস? অ্যাসাইলেশন, ফিডেলক্রাফট ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশনে কী হচ্ছিল, আমার কাছে একটা এরকম কম্পাউন্ড তৈরি হচ্ছিল, সি ডবল বন্ড ও সিএইচ, ধর এরকম এইচ এরকম তৈরি হচ্ছে, বা সিএইচ টু এরকম তৈরি হচ্ছে, সিএস থ্রি হবে। তাহলে এই অক্সিজেনটা হাঁটিয়ে আমার যদি এটাকে একটা অ্যালকাইল চেন বানাতে হয়, তখন আমি করছিলাম ক্লিমেনসন রিডাকশন বা উলফ-কিসমান রিডাকশন। এটা হয়ে গেল সিএইচ টু। ঠিক আছে, এ কী করে, এই অক্সিজেনটা হাঁটায় করে এখানে দুটো হাইড্রোজেন লাগিয়ে দেয়। বোঝা গেল না গেল না? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখ তাহলে সিম্পল কাজ, ডাবল বন্ড ও হাঁটাও, যখন জেডএন এইচ জি, আর আচ্ছা এই রিয়েজেন্টটা মনে রাখবি কিন্তু, জেডএন এইচ জি সঙ্গে কনসেন্ট্রেটেড এইচসিএল, তাহলে জেডএন এইচ জি কনসেন্ট্রেটেড এইচসিএল করলে কী হয়ে গেল, ঠিক আছে, এটা সিএইচ টু হবে, তাই না? আর এসবিএস দিলে কী হবে, আর এসবিএইচ দিলে কী হবে, এসবিএস দিলে কী শিখেছি, হাইড্রোজেন অ্যাড করো, একটা মলিকিউল অফ হাইড্রোজেন অ্যাড করো, পাই বন্ড ভাঙো, একে একটা হাইড্রোজেন, এই কার্বনকে একটা হাইড্রোজেন, তাহলে ওএইচ সিএইচ টু। বোঝা গেল না? কারণ অলরেডি এখানে একটা হাইড্রোজেন ছিল আর এখানে একটা হাইড্রোজেন জুড়ে গেল, তাহলে সিএইচ টু ওএইচ। বোঝা গেল? বুঝতে পেরেছি। এসবিএইচ দিক, এলএএইচ দিক, এইচ টু নিকেল, প্ল্যাটিনাম, প্যালেডিয়াম, যা ইচ্ছা দিক, এই তিনটের মধ্যে যা ইচ্ছা দিক, একই রেজাল্ট হবে। বোঝা গেল? নেক্সট দেখ, এখানে এটা কী হবে, জেডএনএইচজি, তাহলে কী হবে, অক্সিজেন হাঁটাও, এখানে এইচ টু লাগিয়ে দাও, সাইক্লোপেন্টেন। এলএইচ তাহলে কী হবে, এই অক্সিজেন একটা পাই বন্ড ভাঙো, এইচ একটা দাও, এখানে একটা এইচ দাও, ওইচ হয়ে গেল। সিম্পল। দিস, এখানে কী হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে? এইটা ভালো করে তুই বলবি, এখানে তো সিএইচও ছিল, সিএইচও মানে হচ্ছে সি ডবল বন্ড ও এইচ, তাহলে এই গ্রুপটা চেঞ্জ হয়ে সিএইচ টু হয়ে যেত, এখানে সিএইচ টু এইচ হয়ে যেত, তাহলে এটা সিএস ঠিক হয়েছে, এইটা মানতে পারছি, এই ওপরেটা ঠিক আছে। এইটাকে তুমি ওএইচ থেকে চেঞ্জ করে সিএল কেন করে দিলে? এটা তো ওটা মানে প্রথমে তো এ করে দিচ্ছে, কি বলে, প্রোপিন থেকে ওখানে ওজোনালাইসিস করে দিচ্ছে। ওজোনালাইসিস এখানে কোথায়? মানে CH3 জিঙ্ক দিয়ে CH3CHO হয়ে যাচ্ছে না? জিঙ্ক কনসেন্ট্রেটেড এইচসিএল, এটা কোথাকার, এটা ক্লিমেনসন রিডাকশনের রিয়েজেন্ট, তাই না? হ্যাঁ এইটা যে কার্বনিল কম্পাউন্ডকে রিডিউস করে সিএসটি বানাবে, এটা শিওর ছিল। এই ডাবল বন্ড ওটাকে মানে হাইড্রোজেন টু রাখবে। হ্যাঁ, CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2 এর সাথে যদি ওটা দিই, কি বলে, কনসেন্ট্রেটেড এইচজি আর এসিএল। হ্যাঁ, তো ওভাবে ওটা CH3CHO বানাচ্ছে, মানে প্রথমে এ করছে, ফর্মালডিহাইড থেকে NaBH4 দিয়ে CH3OH করছে।
কোনটার তাহলে কথা বলছিস বলতো? আমি তো ওপরের রিয়াকশনটার কথা বলছি, আমি যেটা করাচ্ছি। ওপরেরটাই বলছি। তুই তো এখানে কাজ করছিস, তুই তো এইটার কথা বলছিস, নিচেরটা। না না, ওটা বলছি না এখনো। তুই ওজোন ওটা বলিনি। এই ওপরের কথাটা বলছিস তো? হ্যাঁ, আমি বলছি রিঅ্যাক্টেন্টটা কোথা থেকে আসলো সেটা জিজ্ঞেস করছিলাম। রিয়াক্টেন্টটা তো ক্লিমেনসন রিডাকশনেরই দিয়েছেন। এই দেখ, আচ্ছা, এই এটাই জিজ্ঞেস করছিলাম। ক্লিমেনসন। আমি তোকে কি বলছি, এই ছড়া দাও, যা যা যা। আমি তোকে কি বললাম, সি ডাবল বন্ড ও এইচ আছে, এটাকে তুই ক্লিমেনসন রিডাকশনের রিয়েজেন্ট মানে জিঙ্ক অ্যামালগাম ZnHg আর কনসেন্ট্রেটেড HCl দিয়ে ট্রিট করছিস। তোর এটা কি হওয়া উচিত ছিল, তোকে আমি শিখিয়েছি ডাবল বন্ড ও হাটাও, CH2 লাগাও। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, CH2H। তার মানে বেসিক্যালি এটাকে আমি এরমভাবেই লিখতে পারি যে বেনজিনের মাথায় CH3, এটা হতে পারে। ভালো কথা। কিন্তু যখন আমি দেখছি এখানে আমি একটা OH লাগিয়েছি, এই OH-টা তো OH-ই থাকার কথা ছিল, বাট OH-টা OH নেই, OH-টা CL-এ বদলে গেছে। এইটা কেন হলো, এই OH থেকে CL কেন হলো? দিস ইজ মাই কোয়েশ্চেন। বোঝা গেল না কোয়েশ্চেনটা আমার? বল কেমন থাক। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ওখানে ওইটা কেন আছে জিজ্ঞেস করছিলে না? কোনটা? হ্যাঁ, এই OH থেকে CL কেন হয়ে গেল? OH-টা কি OH থাকা উচিত ছিল না? এরকম OH থাকা উচিত ছিল না? এইটা না হয়ে এটা কেন হলো? দেখ, আমি এখানে শেখাই, সুযোগ পেলে কোনোদিন এই লোন পেয়ার একা থাকতে চায়। H প্লাস কনসেন্ট্রেটেড HCl আছে, H প্লাসের অ্যাবান্ডেন্স, লোন পেয়ার গিয়ে অ্যাটাক করবে, তাহলে এখানে কি তৈরি হবে, OH2 পজিটিভ। এখানে তখন অলরেডি CH3 হয়ে গেছে, অসুবিধা নেই। ফার্স্ট জল কোনোদিন বেরোবে না, থাকবে না এক জায়গায়, বেরিয়ে গেল জল, দুটো ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল। এখন দুটো ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেলে একটু প্রবলেম, এখানে CH3 হয়ে গেল, এখানে প্লাস হয়ে গেল। এবার H প্লাস যখন বের করেছিলাম HCl থেকে নিয়েছিলাম, তাই না? HCl থেকে নিয়েছিলাম, HCl নিলে H প্লাস প্লাস CL মাইনাস, CL মাইনাস বাবা জীবন তো রয়েছে, তাহলে এখানে একটা কী হবে, চুপচাপ SN1 হয়ে যাবে। এখানে কী হলো, একটা SN1 হয়ে গেল, হ্যাঁ বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এখানে একটা CL2 হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। তাহলে এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? চট করে হ্যাঁ একটা OH দিয়ে দিল, তোকে বললো দেখ মিডিয়ামে কনসেন্ট্রেটেড এই HCl রয়েছে, ও তোকে H প্লাস একটু দিতেই পারে, প্রবলেম কি আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ দিতেই পারে। সেই জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এবার এখানে দেখবি ওজোন অ্যানালাইসিস করেছি, এটা তো কোশ্চেন জানবি। ওজোন অ্যানালাইসিস ও গো, ও ও গো, তাহলে দেখ একটা হচ্ছে CH3CHO আর একটা হচ্ছে HCHO। এটা দিয়ে কী তৈরি হবে, ও গো করলে C ডাবল বন্ড ও H ফর্মালডিহাইড, আর এইটা দিয়ে করলে কী হবে, CH3C ডাবল বন্ড ও H অ্যাসিটালডিহাইড। এটা অ্যাসিটালডিহাইড, এটা ফর্মালডিহাইড, এরকম এরকম হবে। ঠিক আছে, এখানে লিখেছে বি ইজ হায়ার হোমোলজি অফ এ। হায়ার হোমোলজি মানে হায়ার ইন দ্য মলিকুলার মাস, তাহলে বি এর মলিকুলার মাস হায়ার যদি, তাহলে এইটাকে আমাকে বি কনসিডার করতে হবে, এটাকে আমাকে এ কনসিডার করতে হবে। বোঝা গেল না? হ্যাঁ বুঝেছি। তারপরে তুই যদি এটাকে SBH দিস, SBH দিলে কী হবে, কী শিখেছি, পাইবন ভাঙো, এটা একটা করে হাইড্রোজেন দিয়ে দাও, অ্যালকোহল হাইড্রোজেন। হবে, অ্যালকোহল হবে। আর যখন আমি ZnHgCl দিয়েছি, তার মানে কি পুরো অক্সিজেনটাকে হাটাও, H2 লাগিয়ে দাও, অক্সিজেন হাটাও, H2 লাগাও।
ক্লিয়ার? অলরেডি এটা বুঝেছি। হাইড্রোজেন ছিল আর H2 লাগালাম, তাই CH3 হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ। নিচেরটাও তোরা করেছিস, উলফিশনাল রিডাকশন। দিস ইজ অলসো ফেমাস। এই দেখি এইটার নাম বল, এইটার নাম বল, দেখি কে পারিস। কে আসলো রে? স্যার বলছি তুমি 1 মিনিট 5 মিনিট পর, আমার ওই ওয়াইফাইটা একটু চলে গেছে, ওটা 1 সেকেন্ড রিচার্জ করে নিচ্ছি, নেটে আছি। ঠিক আছে, করিনি করিনি হ্যাঁ করিনি, আমি ওয়েট করছি, করা। হ্যাঁ তুমি করো, আমি ততক্ষণ নেটেই দেখছি ওখানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখ এখানে তাহলে এটা হলো আমার, এটাকে কি বলে, এটাকে জানিস? সেটাকে বলে গ্লাইকল। জানিস এটাকে কি বলে? গ্লাইকল বলে, গ্লাইকল। কিরে জানিস এটা কি বলে? ইথিলিন, এটা বলে গ্লাইকল। আচ্ছা আচ্ছা। এটা কোন কাজে লাগে কেউ বলতে পারবে? না জানি না কোন কাজে। এই গ্লাইকল দিয়েই পরবর্তীকালে তোরা গ্লিসারিন ডিজাইন করতে পারবি, ঠিক আছে? এই গ্লাইকলটা পরে আচ্ছা। গ্লিসারলে কনভার্ট করা যায়। এই গ্লাইকলটা হচ্ছে প্যারেন্ট। এই গ্লাইকল দিয়েই পরবর্তীকালে যে কোনো কার্বোহাইড্রেট তৈরি করা যেতে পারে, ঠিক আছে? যে কোনো কার্বোহাইড্রেট, যেরকম গ্লুকোজ, ফ্রুক্টোজ, সব তৈরি করা যেতে পারে। বায়োমলিকুলে পড়িয়েছি এটা আমি। বায়োমলিকুলটা দেখিস নাই তোরা? বায়োমলিকুল এরকম পুরো চার্ট আছে, চার্ট এরকম পুরো অ্যালডোপেন্ডস, অ্যালডোহেক্সস, অ্যালডোট্রায়োজ, পুরো পুরো কীভাবে এলো আমি পুরো দেখিয়েছি। বায়োমলিকুলটা হ্যাঁ দেখিয়েছি। দেখেছিলাম ওই মেকানিজম গুলো। দেখো, ভুলে গেছো। রিভাইজ করো না বলেই তো ভুলে যাচ্ছ তোমরা। এই সেম প্রবলেম আমার সাথেও হয়েছে, কিছু আর করার নেই এখন। দেখ তাহলে এটা হয়ে গেল আমার কাছে কি, আমার হাইড্রাজিন। এটা হয়ে গেল গ্লাইকল, ঠিক আছে? আর এখানে কি হয়ে গেল, আমাকে একটা বেসিক মিডিয়ামে নিতে হবে, তাই OH মাইনাস আর একটু হিট করতে হবে। এটা করলে কি হবে জানিস? সেম অ্যাজ ক্লিমেনসন, এই দুটো বন্ড ভাঙবি, ভেঙে দুটোকে এই যে মানে CH2 বসিয়ে দিবি, ডবল বন্ড ও হাঁটাবি, CH2 বসিয়ে দিবি। বোঝা গেল না? গেল না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। সেম ক্লিমেনসনের মতো সেম। তাই জন্য দেখ এখানে দেখ দিয়েছে, তাহলে এই ও হাঁটিয়ে দেবো, CH2 দিয়েছে, ঠিক আছে? HCN করলে কি হবে? HCN করলে জানি CN মাইনাস আসবে, CN মাইনাস গিয়ে এখানে CN মাইনাস গিয়ে এখানে অ্যাটাক করবে, পাই বন্ড ভেঙে যাবে। পাই বন্ড ভাঙলে কি হবে? HCN এর H প্লাসটা তো রয়েছে, ও মাইনাসের সাথে কি OH, আর এখানে CN অ্যাটাক করেছিল বলে CN, ঠিক আছে? এবার দেখ এই কার্বনটা এখন হয়ে গেল কাইরাল, তাহলে এখানে দুটো প্রোডাক্ট হবে, ঠিক আছে? এটা বুঝতে পারছি, এটা আর একটা এস, আর একটা এস, এনানসিওমেরিক মিক্সচার, আরেকটা হ্যাঁ। এনানসিওমেরিক হুম। মিক্সচার তৈরি হবে। নেক্সট হচ্ছে NH2OH, এইমাত্র করিয়েছি এতগুলো অ্যামোনিয়া অ্যানিড ডেরিভেটিভসের কি শিখিয়েছি, জল বেরিয়ে যাবে, ঠিক আছে? NH2 থেকে জল বেরিয়ে যাবে, তাই না? ক্লিয়ার? এদেরও কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হতে পারে, সিস্ট্রান্স হতে পারে, ঠিক আছে? দেখ যেদিকে আচ্ছা। বড় গ্রুপটা রয়েছে সেদিকে তখন OH নেই, আর যেদিকে বড় গ্রুপ রয়েছে সেদিকে OH রয়েছে, সো ইটস আ জিওমেট্রিক্যাল আইসোমার, ইট ক্যান অলসো হ্যাপেন, ঠিক আছে? ঠিক আছে। এরপরে অক্সিডেশন রিয়াকশন। না আজকে এটা ধরবো না, অক্সিডেশন থাক আজকে, অক্সিডেশন এখন করাবো না।
লেট কিপ ইট ফর নেক্সট ডে, অক্সিডেশন এখন দরকার নেই, ঠিক আছে? আমরা এটা পরের দিন করবো, টলেন্স টেস্ট, ঠিক ফিলিং আছে। টেস্ট পরের দিন করবো। তাহলে ভালো করে ঠিক যতটা আছে। বললাম, যতটা পড়ালাম শেষ করো, পরের দিন আমরা অক্সিডেশন থেকে করবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, সমন্তক ও তো নেই। বেরিয়ে গেছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে।